মাথায় রাখতে হবে তার মনোজগতের জায়গাটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। সো ওর কথা ছিল যে ইফ আই ডোন্ট স্টুড বাই দ্যাম হু ইজ গোয়িং টু স্টুড বাই দোজ পিপল, ইফ আই ডোন্ট স্পিক আপ who is going to speak? ওই শুরুতে একটা কথা বলছে যে many peoples build houses but living in a broken home. আমার কথা হচ্ছিল যে ওই ওমেন যদি সিইও হইতে পারে আমি পারবো না কেন? ইজ এ ভেরি বায়াস টাইপের কমেন্ট করলাম, বাট রিয়ালিটিতে বললাম মেন্টাল এজিটেশন যদি তৈরি হইতো এবং আমি আসলে যদি বাসা লিভ করতাম তাহলে আমার কমপ্লিট লাইফ কুড বি ডিফারেন্ট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও বই কথার নতুন পর্বে। আজকের পর্বে আমার সাথে যিনি আছেন তাজনীন হাসান। তাজনীন ভাই, আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সোহাগ ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমি আসলে খুব অনার ফিল করছি আপনার ইনভাইটেশন পেয়ে। আপনার কারণ আপনি এরকম একজন মানুষ যাকে আমি লুক আপ করি। না ভাই, বেশি বলে ফেললেন। আচ্ছা ভাই, এই তেল দেওয়া পর্ব আমরা পরে আসবো। আমরা আসলে প্রথমে যে ঘোষণাটা একটু দিয়ে দিতে চাই অন্যান্য পর্বের মতো, যে আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো একটু পরে আপনারা জানতে পারবেন। তো এই বইটা নিয়ে আমরা যে ডিসকাশনগুলো করবো, এই ডিসকাশন শুনে আপনাদের যে উপলব্ধি হলো, আপনারা যা শিখলেন বুঝলেন, সেগুলো আমাদের ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন এবং সেরা 3 জন অন্তত কমেন্টকারীকে আমরা পুরস্কৃত করব। তো আমরা আজকে বইয়ের আলোচনাতে যাব। আমরা ওনার মুখ থেকে শুনবো কোন বইটা উনি চুজ করেছেন, যেটাকে ওনার লাইফে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলেছে এরকম একটা বই। তাজদিন ভাই সম্পর্কে আগে একটু যদি শর্টকাটে আমরা বলে নিই। তাজদিন ভাই আছেন এখন ডেইলি স্টারে। ডেইলি স্টার নাম তো আপনারা সবাই জানেন, সেখানে চিফ বিজনেস অফিসার হিসেবে। এবং এর আগে উনি ওনার কর্পোরেট জার্নি ছিল লম্বা। উনি বাংলাদেশের খুব প্রখ্যাত অনেকগুলো কোম্পানি, ব্রিটিশ আমেরিকান টোবাগো, রবিএসজি, এটা আরও বেশ কয়েকটা বড় বড় কোম্পানিতে উনি কাজ করেছেন। অ্যান্ড দেন ডেইলি স্টারে লম্বা সময় কাজ করে লাস্ট 1 ইয়ারের মতো আবার উনি দারাজের চিফ মার্কেটিং অফিসার ছিলেন। দেন আবার উনি ডেইলি স্টারে এসেছেন। স্টুডেন্ট লাইফেও খুব গ্লোরিয়াস ক্যারিয়ার ছিল। উনি ইন্টারে স্ট্যান্ড করেছেন, 10ম হয়েছিলেন যদি ভুল না করে থাকি। এর বাইরে ইউএসএ স্টেট ডিপার্টমেন্টের উনি অ্যালামনাই হয়েছেন। ইউথদেরকে নিয়ে প্রচুর কাজ করেছেন। করোনার সময় সেভ মিশন বাংলাদেশ অনেক বড় ফান্ড রেইজ করে অনেক মানুষের কল্যাণে কাজ করেছে এবং সেটা গ্লোবাল বিভিন্ন নিউজ মিডিয়াতে এটা কাভারেজও পেয়েছে। তো তাজদিন ভাইকে পেয়ে আমরা আসলে খুশি। উনি যদিও আমাকে একটু তেল দিছে, অ্যাকচুয়ালি আমি অনার হি ম্যানেজড হিজ টাইম আমাদের এই শোতে আসার জন্য। তো তাজদিন ভাই, আমরা প্রথম যে প্রশ্নটা আমাদের একটা কমন কোয়েশ্চেন, সেটা হলো যে আমাদের এই শোতে আমরা যাদেরকে ডেকে আনি সেটার মেইন পারপাসটা থাকে যে ওনার লাইফে খুব ইম্প্যাক্ট ফেলা বই নিয়ে উনি কথা বলবেন। সো আমরা যখন এটা বলেছি, আপনি আজকের যে বইটা দর্শকরা দেখতে পাচ্ছেন, সোল অফ এ বাটারফ্লাই, আমরা মোহাম্মদ আলী, বক্সার মোহাম্মদ আলী অলমোস্ট বাংলাদেশের বোধহয় সবাই চেনে, গ্লোবালিও একটা বড় অংশ মানুষ চেনে। তো ওনার এই বইটা আপনার জন্য খুব ইনফ্লুয়েন্সিং, এটা কিভাবে, মানে এই স্টোরিটা একটু আমরা জানতে চাই। শিওর। আসলে ব্যাক ইন 2019 আমি একদম স্ট্রেট পয়েন্টে চলে আসতেছি 19 সালের দিকে। তাই রিমেম্বার আমি 15তে ডেইলি স্টার জয়েন করি। তো বইয়ের কাহিনীর আগে আমি একটু ছোট একটু কনটেক্সটটা বলি যে আমি কর্পোরেটে, আপনি বললেন ক্যারিয়ার বিইডি থেকে আমি শুরু করেছিলাম। দেন আমি শেভরনে কাজ করি, অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিতে, ডিএচএল এক্সপ্রেসে কাজ করি, লজিস্টিক্স কোম্পানি, রবিতে ছিলাম। সো কর্পোরেটে মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো কর্পোরেট এমএনসিগুলোতে কাজ করি। দেয়ার ইজ এ গুড বেনিফিটস, সব কিছু নিয়ে ভালো ছিলাম। হঠাৎ করে একদিন সকালবেলা আমাকে ডেইলি স্টারের ম্যানেজিং এডিটর ডক্টর সালাউদ্দিন স্যার উনি কল করেন। উনি আমার ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন। তো একদিন সকালবেলা আমাকে ফোন দিয়ে বলেন যে তাজদিন একটু অফিসে দেখা করতে পারবা? আমার কাছে তো উনি স্যার, প্রো ভাইস চ্যান্সেলর ছিলেন। আমি বললাম হ্যাঁ স্যার, আমি আসবো। ঠিক আছে, কোথায় আসতে হবে? আমি তো ডেইলি স্টারে এখন। আমি আচ্ছা স্যার ঠিক আছে। তো আমি গেলাম ডেইলি স্টারে। তো ডেইলি স্টারে গিয়ে আমি ওনার সাথে দেখা করার পরে উনি আমাকে একটা প্রপোজাল দিল যে তুমি তো অনেক মাল্টিনেশনাল চাকরি করছো, নিউজ পেপারে চাকরি করবা কিনা? আমি বলি পত্রিকায় এটা তো ভাবি নাই, আর ক্যারিয়ারে 10 বছর হয়ে গেছে, অলরেডি 3-4টা চাকরি চেঞ্জ করছি, মানুষ খারাপ বলবে বেশি জব সুইচ করলে। তখন বলে আরে করো না, দেখো আমাদের এখানে এন্টায়ার আমরা একটু কর্পোরেট হতে চাচ্ছি, আমরা আমাদের পুরো সেলস টিম, পুরো বিজনেসটা রি-ইঞ্জিনিয়ার করবো। সো উই আর লুকিং ফর এ কর্পোরেট সেগমেন্ট থেকে একজন লিডার যে আমাদেরকে লিডারশিপ দিতে পারবে। তুমি একটু চিন্তা করে আমাকে জানাও, তাহলে আমার ফ্রেন্ড মাহফুজের সাথে আমি তোমাকে বসাই দেবো। এই গল্পটা বলার একটা কারণ হচ্ছে যে এই বইটার সাথে একটু পরবর্তীতে এটার একটা রিলেশন পাওয়া যাবে। তো আমি বাসায় যেয়ে যখন বললাম যে এরকম ডেইলি স্টারে যাবো, আমার রিলেটিভ, আমার বাবা মা, তাদের রিয়েকশন ছিল যে এরকম, তোমার মনে হয় পার্মানেন্টলি চাকরি থেকে বিদায় নেওয়ার সময় আসছে,
কারণ তুমি আর কিছু পাইলা না, তুমি পত্রিকা বেচতে যাবা, তাদের এটা ছিল পেপার বেচতে যাবা, মানে পেপারের মার্কেটিং কি, আমার যে হকার পেপার দেয়, পেপার বেচার কাজ নেই শুধু। তাদের মধ্যে তো আর এটা নেই যে অ্যাডভার্টাইজমেন্ট মডেল, ইভেন্টস, কন্টেন্ট, এগুলো তো তারা ইয়ারা। ইনফ্যাক্ট আমিও ভেরি আননোন টু দ্যাট ওয়ার্ল্ড। তো ইটস এ নো, ক্লিয়ার নো। তো আত্মীয় স্বজনরাও এটা বলতেছে। আমি যখন ডিএচএল এক্সপ্রেসে ছিলাম, আমার মনে আছে, আমি যখন বলছি এরকম ডেইলি স্টার যেতে পারি, তখন আমার পেছনে আমি শুনতে পাইছি আমার কিছু সিনিয়র কলিগ বলছে এই ছেলেটা আর চাকরি পাবে না, এই যে যাচ্ছে, ধরে নেন ইটস ওভার, ক্যারিয়ার ইজ ওভার এই জায়গায়। একমাত্র আমার ওয়াইফ আমাকে সাপোর্ট দিল। আমার ওয়াইফ বলল, তোমার কি মনে হয় যে এইটাতে তুমি সাকসেসফুল হবা? আমি বললাম যে হব। তখন আমি বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার রোলে যাচ্ছি, নট এখন তো চিফ বিজনেস অফিসার, তার আগে একটা প্রমোশন পেয়ে হেড অফ মার্কেটিং হই। আমি বললাম ট্রাই করতে পারি, আমার কেন জানি ভালো লাগছে। ও আমি আফটার দ্যাট আই মেট মাহফুজানাম। মাহফুজানাম সাহেবকে আমি 1991-এ 90-তে আমি টিভিতে দেখছিলাম, ডিবেট করতেছিল। ডিবেট বলতে হচ্ছে সে মডারেটর ছিল তখনকার মাননীয়, মানে তখন এখনকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়া, ওনাদের মধ্যে একটা ডিবেট হয়েছিল, হ্যাঁ রাইট, যেটা মাহফুজানাম সাহেব মডারেট করছিল। আমি আমার বাবাকে জিজ্ঞেস করছিলাম উনি কে, মানে কিভাবে কোশ্চেন করতেছে, মানে খুবই অকওয়ার্ড, থামধুম কোশ্চেন করতেছে। তো বল উনি এরকম 1981-এর পর উনি ডেইলি স্টারের সম্পাদক। আচ্ছা 1991-এর পর 2015, সো অলমোস্ট 20 বছর, 24 বছর পর আই মেট দিস পারসন অ্যান্ড আই ওয়াজ মেসমারাইজড। তুমি আমাকে বুঝাইলো যে কর্পোরেট আর মিডিয়ার মধ্যে পার্থক্য কি, কর্পোরেট আমি কি করি আর মিডিয়া আসলে আমি কি করতে পারবো। তা আমার কাছে মনে হচ্ছে হি কমিউনিকেটেড আ বিগার ড্রিম অ্যান্ড হি কমিউনিকেটেড আ বিগার স্কোপ টু মি। তো আমি আমার ওয়াইফে এটা বললাম, আমার কাছে মনে হচ্ছে যেন আমি মজা পাবো, আই উইল হ্যাভ ফান। এই কর্পোরেটের বলে ঠিক আছে তুমি যাও, বাট মেক শিওর এরপরের কোনো সাপোর্ট আমি আর দিব না, তুমি বলবো যে আমার ভালো লাগে না পাই, ঠিক আছে। তো ওই একটা ডিসিশন লাইফে, তখন আমি ডেইলি স্টার জয়েন করলাম। তারপরে স্টোরিটা না বলি, কারণ আজকে স্টোরিটা বই নিয়ে। তো ডেইলি স্টারে 15, 16, 17, 18-তে আসলে এত কাজ করা হয়েছে, এত আসলেই মাহফুজানাম সাহেব আমাকে এরকম একটা বিগার ফিল দিছে যে আমি এত কিছু নিয়ে কাজ করছি যেটা অ্যাকচুয়ালি অ্যাটেনশন গ্র্যাব করে ইউএস স্টেট ডিপার্টমেন্ট। দেন ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে আমাকে নমিনেট করা হয় ইউথ অ্যান্ড সিভিক এঙ্গেজমেন্ট ক্যাটাগরিতে একটা আইভিএলপি প্রোগ্রামের জন্য, ইন্টারন্যাশনাল ভিজিটার্স লিডারশিপ প্রোগ্রাম। এবং মিনওয়াইল আমি আমার কিছু বইও পাবলিশ করি ডেইলি স্টারে থাকতে, বই লেখালেখি, ব্লগিং, ওই কাজগুলোতে আমি আসলে তখন টাইম দিতে পারতেছিলাম। তো আমি তখন ইউএসএতে যাই, আমার ইন্টারভিউ হয়, নমিনেশনের পরে একটা ইন্টারভিউ নিতে হয়। ইন্টারভিউ হওয়ার পরে সাকসেসফুলি ডান, আমরা ওয়াশিংটন থেকে আমাদের প্রোগ্রাম শুরু হয়। ওই প্রোগ্রামের একটা পার্ট ছিল আমরা কেনটাকিতে যাব, লুইভিল সিটিতে, যেখানে আমরা দেখব মোহাম্মদ আলী সেন্টার কিভাবে ইউথ এবং সিভিক এঙ্গেজমেন্টে কাজ করতেছে। আমি তখন ভাবছিলাম আই নো ওয়ান মোহাম্মদ আলী হুইজ এ বক্সার। আর কেনটাকি কিন্তু পরিচিত হচ্ছে আসলে কেনটাকি ফ্রাইড চিকেন, কেএফসি, যে এয়ারপোর্টে নামার পরে আমি চারিদিকে কেএফসি দেখেছি। তো যখন আমরা শুনলাম মোহাম্মদ আলী ইজ এ বক্সার, তার মোহাম্মদ আলী সেন্টার আছে, তার বাসায়ও আমরা যাবো, যে বাসায় সে বড় হয়েছে, উই আর সো এক্সাইটেড। কারণ আমি জানতাম যে এই মানুষটা হচ্ছে লিজেন্ডারি, হি ইজ দ্য গ্রেটেস্ট, এই নামে পরিচিত। তো আমরা গেলাম মোহাম্মদ আলী সেন্টার, ঘুরলাম, তার অ্যাক্টিভিটিগুলো দেখলাম, যেটা হয়তো আমি পরবর্তীতে আলোচনায় আসবে। ওইখানে অ্যাকচুয়ালি ওই মোহাম্মদ আলী সেন্টারে আমি এই বইটার সন্ধান পেলাম, যে দ্য লাইফ, দ্য সোল অফ আ বাটারফ্লাই, দ্য রিফ্লেকশন অফ হিজ লাইফ। It's a collection of all the defining moments of his life, and it's about how a very small person from a small town, how he become a hero, not for the black but maybe for the entire nation. তো আমি ওই বইটা পারচেস করলাম, এবং আমার মনে আছে আমি একটা মোহাম্মদ আলীর পোস্টার পারচেস করলাম। পরে আমরা আবার ক্যান্টাকিতে 2 দিন থাকার পর উই ফ্লিউ টু ফ্লোরিডা। সো ফ্লোরিডার পথে প্লেনে বসে বইটা শেষ করলাম, এবং আমার কাছে মনে হয়েছিল এই বইটাতে মোহাম্মদ আলীকে আমরা বক্সার হিসেবে চিনি, বাট ব্যক্তি মোহাম্মদ আলী এবং তার ডেফিনেশন অফ সাকসেস আমাকে খুব নাড়া দেয়। যে আমরা এই যুগে একদম সাকসেসের সংজ্ঞাটাকে আমরা বলি যে মেবি আপনি অনেক ওয়েলদি হলে ইটস এ সাকসেস, আপনি অনেক রিচ হলে আপনি অনেক সাকসেস, আমার কোম্পানির ভ্যালুয়েশন $100 বিলিয়ন হলে ইটস এ সাকসেস ফর মি। বাট তার কাছে হয়তো সাকসেসের ডেফিনেশনটা আরেকটু বেশি। আমি বলবো না যে $100 বিলিয়ন ভ্যালুয়েশন ইজ নট এ সাকসেস, ডেফিনেটলি দ্যাটস এ সাকসেস, বাট
দ্যাটস নট দ্য ফুল সার্কেল অফ সাকসেস। সাকসেসের ফুল সার্কেলটা হতে হলে কিছু ভ্যালুসও থাকতে হবে আপনার জীবনে। মানে তার কথা মতে এ ট্রু সাকসেস ইজ অ্যাকচুয়ালি রিচিং আপ টু ইউর পোটেনশিয়াল উইদাউট কম্প্রোমাইজিং ইউর ভ্যালুস। সো এই জিনিসটা আমাকে তখন মনে হয় যে আমরাও অনেক সময় আসলে সাকসেসের পিছনে ছুটছি, বাট ভ্যালুগুলো নিয়ে যদি ছোটা যায় তখন আপনার একটা সেলফ ফুলফিলমেন্ট আসে। তো ওইটাই আর কি। দেন ওই বইটার সাথে পরিচয় দেন আমার কাছে মনে হচ্ছে আমি যখন আমার বাসায় যখন আসি আমি আমার বইটা আমার ওয়াইফকে দেখি, আমার ওয়াইফ ও বইটা আমার বইটা হারায় ফেলে, আমি আসতে ভাবছিলাম আমি নিয়ে আসবো, এবং হার্ড কপিটা আমার মনে আছে খুব জীর্ণ অবস্থা হয়ে গেছিল, বুঝছেন। তো ইট ইজ লাইক আমার কাছে মনে হচ্ছে যে ওই যে তার ওয়ে অফ সাকসেসের ডেফিনেশন তার চোখে। এবং আরেকটা জিনিস আছে আমার কাছে মনে হচ্ছে উনার লাইফের যে ঘটনাগুলো, এইটা আমি 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 খুবই একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, আমি খুব মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসছি, এবং আমাদের সমাজের অনেক তরুণ যারা আসলে আজকে হয়তো কোনো একটা প্রত্যন্ত গ্রামে আছে বা থানায় আছে যে অনেকগুলো সুবিধা পাচ্ছে না, যেটা আমি হয়তো শহরের ছেলে পাচ্ছি। আবার শহরেই আছে অনেকে প্রিভিলেজ সোসাইটি, যারা হয়তো ভাবতেছে যে না আমি প্রিভিলেজ সোসাইটি হলে হয়তো আমি এটা পেতাম। আমি বলবো আমার মতো এরকমই একটা সাধারণ মানুষের গল্পই কিন্তু মোহাম্মদ আলীর গল্প। সো আমি এই গল্পটা এই জন্য আমাকে অনেক বেশি নাড়া দিয়েছে, এই বইটা আমাকে ইয়ে দিয়েছে যে আরে আই ক্যান রিলেট দিস টু মাই লাইফ। এবং এখান থেকে আমার টেকওয়ে হচ্ছে যে মোহাম্মদ আলী যে বলে যে আমার বক্সিংয়ের ক্যারিয়ারের পরেই আমি আমার লাইফটাকে বোঝা শুরু করি, আমার আসল ক্যারিয়ার শুরু হয় বক্সিং ক্যারিয়ারের শেষে, তখন আমাকে যেটা মনে হলো যে আরে আমি যদি চাকরিতে এখন 40 বছর আমার, আমি যদি 50-এ যে রিটায়ারমেন্ট করি, 60-এ যেও রিটায়ারমেন্ট করি, আসলে লাইফ শুরু হওয়ার একটা অপশন আছে। আমাদের বাবারা যারা গভর্নমেন্ট চাকরি থেকে রিটায়ারমেন্ট করে বা কেউ যদি প্রাইভেট থেকে রিটায়ারমেন্ট করে, তারা অনেকটা মানসিকভাবে ভেঙে পড়ে। বাট তার কথাটা অনেকটা ইয়ে যে না, তার সাকসেসের ডেফিনেশন, তার স্ট্রাগলিং জার্নি, ওই ছোট জায়গা থেকে উঠে এসে সে এক সময় সবার হিরো হয়ে যায়, এটা আমার কাছে মনে হচ্ছে যে দ্যাট উই ক্যান রিলেট। মানে এখানে আমরা এটা বলতে পারি যে অ্যাকচুয়ালি লাইফের সাথে খুব রিলেট করার মতো একটা বই। তো আমরাও তাহলে চাইবো যে দর্শকরাও পরতে পরতে অন্তত কিছু টেস্ট করুক আজকের ডিসকাশনের মধ্যে দিয়ে, কারণ বই টোটালটা না পড়লে তো আর ফিল করা যাবে না, বাট আমরা অ্যাটলিস্ট ওই ইন্টারেস্টটা গ্রো করাতে চাই। তো আমরা একটু তার লাইফের জার্নির মধ্যে দিয়ে যদি যাই, তার তো বইটা কিভাবে শুরু, বইটা দেন কিভাবে আগাচ্ছে, হ্যাঁ একটু ধরে ধরে যদি যাই, তো তার আর্লি ক্যারিয়ার থেকেই তো বোধহয় বইয়ের আলোচনা। রাইট 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 অ্যাবসলিউটলি। তো আর্লি চাইল্ডহুড, একদম যদি বলি যে চাইল্ডহুড, বা এখানে খুব সুন্দর একটা, আমি বলবো যে খুব সুন্দর একটা মেসেজ আছে ফর অডিয়েন্স যারা শুনছে, যারা রিডার। একদম ওর বইয়ের একদম শুরুর দিকে হি টকস অ্যাবাউট ফাউন্ডেশন অফ লাইফ, যে জীবনের ফাউন্ডেশন। আমরা বলি যে একটা বাড়ি বানালে ভিত্তি খুব মজবুত হতে হয়, তো জীবনের ফাউন্ডেশনটা দেখায় যে তার জীবনের ফাউন্ডেশনটা খুবই স্ট্রং। এখন কিভাবে স্ট্রং, মানে কি তার প্যারেন্টস খুব রিচ ছিল, ধনী ছিল, তাদেরকে অনেক জায়গা জমি ছিল, সম্পত্তি ছিল, বাড়ি ছিল, না, জিনিসটা তা না। তার বাবা ছিল পেইন্টার, পেইন্ট করতো, এবং বিভিন্ন রেস্টুরেন্টে ওই যে ছবি টবি পেইন্টার বসানো হয়, এগুলা পেইন্টিং করতো। তো খুবই ফ্যামিলির, বলা যায় যে একদম ডিসেন্ট একটা ফ্যামিলিতে তার জন্ম। কিন্তু তার বাবা মার একটা খুবই ভালো কোয়ালিটি ছিল। তার বাবা মা, ও যেটা বলে যে ছোটবেলা থেকেই মোহাম্মদ আলীর মধ্যে কিছু ভ্যালুস ইনজেক্ট করার চেষ্টা করেছিল। কি টাইপের ভ্যালুস? যে সকাল হলে তারা হচ্ছে ওই যে প্রেয়ার্স, প্রার্থনা দিয়ে তারা শুরু করতো একদম এভরি মর্নিং। মা ডাকতো, বাবা ডাকতো ছেলে, এবং দে ডিড, সে তো ক্রিশ্চিয়ান ফ্যামিলি, তো তারা প্রে করতো, এবং প্রে করার পর ব্রেকফাস্ট করার পরে তারা ওই যে গ্র্যাটিটিউড যেটা দেওয়ার, যে ব্রেকফাস্টের জন্য ধন্যবাদ দেওয়া, এবং কেন গ্র্যাটিটিউড দেই আমরা গডকে, এই জিনিসটা তাকে বোঝাতো যে এই একটা কারণে আমাকে গ্র্যাটিটিউড দিতে হবে, কারণ আমি আজকের যে আমি খাবারটা খাচ্ছি এটা অ্যাকচুয়ালি তার দেওয়া। তো এই যে ছোট ছোট ভ্যালুস, গ্র্যাটিটিউড, প্রেয়ার্স, উই আর নট অ্যাবাভ গড, গডের ওই স্পিরিচুয়ালিটি। আরেকটা হচ্ছে সে বলে খুব হাসি মুখে কথা বলা, হাসি মুখে কথা বলা, যতই স্ট্রাগলিং এর মধ্যে দিয়ে যাক না কেন, হাসি মুখে কথা বলে এবং আদর করা সন্তানকে, এই দুইটা জিনিস খুব সে ফোকাস দিয়েছে, যে হচ্ছে পাওয়ার অফ লাভ। আরেকটা জিনিস, ওরা যেহেতু ব্ল্যাক ছিল, তার বাবা মা তাকে খুব ইন্সপায়ারিং কথা বলতো। ইন্সপায়ারিং কথা মানে হচ্ছে যে আমার ছেলে খুব সুন্দর,
দেখতে, এই ব্লকের মধ্যে তুমি হচ্ছে সবচেয়ে সুন্দর দেখতে আলীকে বলতো। মোহাম্মদ আলী এটা খুব মনে প্রাণে বিশ্বাস করতো যে হি ইজ এ ভেরি হ্যান্ডসাম গাই, এবং সে যখন স্কুলে যেত সে খুবই সুন্দর জামা কাপড় মানে একদম ইস্ত্রি করে পরিপাটি হয়ে যেত, কারণ তার মা বলছে সে সবচেয়ে সুন্দর ছেলে। এই যে প্যারেন্টস আসলে কিভাবে তাকে পজিটিভলি ইনফ্লুয়েন্স করতো, কারণ এই কথাটা আমি কেন বলতেছি, ওর এই ছেলেবেলাটা ছিল খুবই উইয়ার্ড একটা ছেলেবেলা। কিভাবে, একদিন স্কুলে যখন মোহাম্মদ আলীকে নিয়ে তার মা যাচ্ছিল বাস স্ট্যান্ডের কাছাকাছি, তখন মোহাম্মদ আলী বলে যে তার হি ইজ থার্স্টি, তার তৃষ্ণা পেয়েছে, পানি খাবে। তখন তার মা কর্নারে, ওই একটা রেস্টুরেন্টের কর্নারে পানির যে ইয়ে থাকে ওখানে পানি আনতে যায়, বাট তাকে পানি দেওয়া হয়নি, কারণ ওই কর্নারটা হোয়াইটদের কর্নার ছিল, হোয়াইটরা ওইখানে পানি খায়, বা হোয়াইটদের রেস্টুরেন্ট, ব্ল্যাকদের জন্য আলাদা রেস্টুরেন্ট। গ্রীষ্মের সামারে তার মা মোহাম্মদ আলীর জন্য পানি চেয়েছে এবং তাকে পানি দেওয়া হয়নি বিকজ ব্ল্যাক, এবং সেদিন পানি তাকে খাওয়াতে পারেনি, পরে দূরে কোথাও গিয়ে তাকে ওই পানিটা আনতে হয়েছে। এই ধরনের একটা পরিবেশে আপনি যে কল্পনা করেন যে এখানে পানি পাচ্ছে না, ওই ধরনের পরিবেশে সকালবেলা সন্তানকে আদর করা, পজিটিভ কথা বলা, পজিটিভিটি তার মধ্যে ইনজেক্ট করা, গ্র্যাটিটিউড, ভ্যালুস, এই জিনিসগুলো তাকে শিখানো, এটা একটা বিশাল কারেজিয়াস জব। ওই মেন্টাল স্ট্রেংথ থাকতে হবে বাবা মা এই পরিবেশের মধ্যে তার সন্তানকে এই ভ্যালুগুলো শিক্ষাতে। তো আমার কাছে মনে হয়েছে যে একদম যদি আপনি চাইল্ডহুডের জায়গাটা বলেন, ওর ফাউন্ডেশনের জায়গাটা বলেন, এই জায়গায় প্যারেন্টিংটা একটা বিশাল রোল ওকে প্লে করেছে টু কিপ হিমসেলফ পজিটিভ। কারণ আপনি যখন বাইরে যাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, সে দেখতেছে আচ্ছা ব্ল্যাকদের জন্য আলাদা জায়গা, ব্ল্যাকদের আলাদা বসতে হচ্ছে, ব্ল্যাকদের আর অন্যদিকে ও দেখতেছে যে হোয়াইটরা ডিফারেন্ট ওয়েতে ট্রিট করতেছে তাদেরকে। বাট যখন সে বাসায় আসতেছে বাবা মার কাছে ভালোবাসা পাচ্ছে, মোটিভেশন পাচ্ছে, এই জিনিসটা খুবই দরকার। তো আমি মনে করি যারা শুনছে যে আমাদের লাইফে অনেক ধরনের চ্যালেঞ্জ থাকে। আমরা যখন শিশুকালে, আসলে আমি নিজের কথা যদি বলি, আমার বাচ্চার বয়স 1, ছোটটা, বড়টা 7, আমি অনেক স্ট্রেসের মধ্যে দিয়ে যাই কাজে। এখন ওই স্ট্রেসটা যদি আমি আমার সন্তানের উপরে দিয়ে দিই, বিহেভিয়ারে, কথাবার্তায়, আমি আজকে বাসায় ফেরত আসছি, আমি খুব টায়ার্ড, এখন আমার সন্তান কাঁদতেছে, কিন্তু ওকে যদি আমি কোলে নিয়ে কিছুক্ষণ গল্প শুনে ও শান্ত থাকবে, আমি এটা করতে পারি, অথবা আমি জাস্ট সিম্পল তার হাতে একটা মোবাইল দিয়ে দিতে পারি, থিংস আর ভেরি ওকে। দুইটার ইম্প্যাক্ট কিন্তু দুই ধরনের। আমি কিন্তু আমার সন্তানের সাথে আর ইন্টারঅ্যাক্ট করতেছি না, কিন্তু কারণ করতেছি না কারণ আমি তো স্ট্রেসড আউট। তাহলে আপনি চিন্তা করেন একটা ব্ল্যাক প্যারেন্টস ওই সোসাইটিতে কত রকমের স্ট্রেসড আউট, কিন্তু তারপরে সে তার সন্তানকে টাইম দিচ্ছে। আরেকটা ছোটবেলার ঘটনা, সেটা হচ্ছে মোহাম্মদ আলীর পড়তে এবং লিখতে সমস্যা হতো, যে কারণে হি ওয়াজ অ্যাকচুয়ালি থ্রোন আউট অফ স্কুল। তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল, সেই স্কুলে পড়তে পারেনি। তখন সেই স্কুল থেকে বের করে দেওয়া হলো, তখন সে তার বাসায়, তার মা তাকে, এটাকে একটা রোগ বলে, আমি এক্স্যাক্টলি ডিলেক্সিয়া ও সামথিং, আমি নামটা ভুলে গেলাম, তাকে তার মা হেল্প করে করে আস্তে আস্তে এই জায়গা থেকে বের করে আনে। এবং আরেকটা ভেরি ইন্টারেস্টিং ইয়ে থাকে, ও স্কুলে থাকা অবস্থায়, তো ও যেহেতু ক্লাস করতো না, তো হি ওয়াজ লুকিং ফর সামথিং টু বি এঙ্গেজ উইথ, কি করবে তাহলে। তখন ওর খালা, আমি নামটা ভুলে গেছি, ওর খালা ওকে স্কুলের ব্ল্যাকবোর্ড, ব্যাকইয়ার্ড এগুলো পরিষ্কারের কাজ দিয়েছিল, এবং ওইটা থেকে সে ডলার আর্ন করতে এবং ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে, যখন সে ছোট, মানে সে উই আর টকিং অ্যাবাউট ক্লাস 6, 7 এরকম ইয়ে টাইমে পড়ে। তো ইন এ নাটশেল আমি বলবো যে ওর চাইল্ডহুড ওয়াজ প্যারেন্টিং এর জায়গা থেকে, অ্যাকর্ডিং টু মোহাম্মদ আলী, ফাউন্ডেশন ওয়াজ স্ট্রং, বাট ইট ডাজন্ট মিন এ ফাউন্ডেশন অফ ওয়েলথ। ওয়েলথ না বলি, ফাউন্ডেশন অফ মানি অর ইয়ে, ইটস এ ফাউন্ডেশন অফ লাভ, ইটস এ ফাউন্ডেশন অফ ভ্যালুস, ফাউন্ডেশন অফ কেয়ার, ফাউন্ডেশন অফ পজিটিভিটি দ্যাট ইজ প্যারেন্টস ট্রান্সমিটেড ইনটু। ওকে, তো এই জায়গা থেকে আমি আসলে যে পয়েন্টটা নিলাম, আই কুড, মানে শুনতে শুনতে আমি কোরিলেট করছিলাম এই প্যারেন্টিংয়ের, কারণ ওই সময়ের চ্যালেঞ্জ হোয়াইট ব্ল্যাক, সো এখনকার একটা প্যারেন্টস মনে করবো ওয়েল আমাদের তো এই চ্যালেঞ্জ নাই, বাট উই ডু হ্যাভ ডিফারেন্ট কাইন্ড অফ চ্যালেঞ্জেস। আমার লাইফ থেকে আমি একটা জিনিস বলি, আমার আব্বা আম্মার প্রতি আমার অনেক কৃতজ্ঞতার একটা কৃতজ্ঞতা হচ্ছে যে বাবা মা, এদের মধ্যে মানুষ ঝগড়াঝাটি এগুলো হয়। আমাদের ছোটোবেলায় আমার আব্বা আম্মা ওনারা গভীর রাতে ঝগড়া করতেন, যদি ঝগড়া করতেন, এটা তো আমি বড় হয়ে বুঝতে পারছি। হ্যাঁ,
মানে হয়তো তাদের একটা কোনো ইস্যু হয়েছে, কিন্তু তারা এটাকে জমা রাখছেন যে না ছেলে মেয়েদের সামনে আমরা এরকম না করি, কারণ ছেলে মেয়েদের উপর তো ডেফিনেটলি নেগেটিভ প্রভাব পড়বে, খুব স্বাভাবিক। তো আমার মনে হয় অনেক ছোটবেলা হয়তো আমি রাতের বেলা আওয়াজ টাওয়াজ শুনে একটু চোখ মুলে কি একটু হালকাও আবার ঘুমাই গেছি, দেন আমি বড় হওয়ার পর বুঝতে পারছি ওনাদের ইস্যু ওনারা কষ্ট করে সেভ করে রাখছেন যে আমরা রাতের বেলা ইস্যু সলভ করবো, বাট বাচ্চাদের সামনে না। হ্যাঁ, ভেরি ট্রু, বাট মানে ডিফারেন্ট কনটেক্সট, আমাদের জায়গায় একটা ডিফারেন্ট। কারণ আমার এটা আমি আরো বেশি ফিল করছি কি আমার মোস্ট অফলি 8-9 দিকে হবে আব্বা আম্মার একবার একটা ঝগড়া হলো, তখন হচ্ছে মানে আমরা 100% টাইম তো ওটা করতেন না, বাট মোস্ট অফ দ্য টাইম তখন আমার আবার খুব জেদ টাইপের এক ধরনের ছিল, কারণ আমি আই গট সো পিসড অফ। তখন আমার মনে হচ্ছে এরা যদি একদিন ঝগড়া করে আমি বাসা থেকে পালায় যাবো। আপনি চিন্তা করে দেখেন, এবং আমি মানে আই ওয়াজ রিয়েলি ফিউরিয়াস। ভাই আমি এরকম 2-3 বার পালাই গেছি, বেরোয় গেছি। বেরোয় কোথায় গেছি জানেন? মালিবাগ রেল লাইনের এক প্রান্ত থেকে হাতা দিছি, মালিবাগ কাঁচা বাজার থেকে মগ বাজার হয়ে আমি জিগাতলা পৌঁছে গেছি। হ্যাঁ, আমি তো ফিরবই না এসএসসির আগে 9-10 দিকে। এই আপনি যখন ফিউরিয়াস হয়ে গেছেন, আমিও ফিউরিয়াসে হাঁটা দিচ্ছি। আপনি চিন্তা করে দেখেন, যদি আমি জানি না বাসা থেকে আসলে বের হইতাম কিনা, বাট আসলেই যদি ওই পরিমাণ মেন্টাল এজিটেশন, আবার ফেরত গেছি। আচ্ছা, বাট মেন্টাল এজিটেশন যদি তৈরি হইতো এবং আমি আসলে যদি বাসা লিভ করতাম, তাহলে আমার কমপ্লিট লাইফ কুড বি ডিফারেন্ট। ফলে প্যারেন্টসদের, এবং আমার আম্মার কথা যদি একটু বলি, আমাদের বাসায় আম্মা কিন্তু টিভি দেখতেন না। আমরা মধ্যে সপ্তাহে একদিন টিভি দেখতাম, সোমবার আলিফ লাইলা টাইপের কিছু একটা। এবং আমার আম্মা উনি চাইলে তো দেখতে পারে, এই তোমরা পড়া আমি দেখতেছি, বাট উনি নিজে দেখতেন না যে আমি দেখলে ছেলে মেয়ে দেখতে চাইবে। উনি আমাদের জন্য টিভি দেখতেন না, এবং উনি অনেক কম হচ্ছে আত্মীয় স্বজনের পাশে যেতেন। যেটা ভালো আমি সেটা বলতেছি না, বাট ওইটার জন্য যে মানে আমরা ক্যারিয়ারে খুব ভালো করি, পড়ালেখায় খুব ভালো করি, বেশি ঘোরাফেরার মধ্যে না করি, উনি নিজে সেটা যাপন করে আমাদেরকে। এইটা মনে হয় একটা ঘরের স্টোরি, মানে খুব মিল পাচ্ছে, এই জন্য বললাম। সেম কথাটা আমি বলি, আমার বাবাও এটা বলে। আমার মাকে আমি আসলে খুব কম বাইরে আত্মীয় স্বজনের বাসায় যেতে দেখেছি, এবং এই যে এখন আমি দেশের বাইরে ঘুরতে যাই, সিঙ্গাপুর যাই, মালয়েশিয়া যাই ঘুরতে, ভ্যাকেশন কাটাতে, আমি কখনো তাদের দেখি না যে তারা বলে আমি কক্সবাজার ঘুরতে যাই। আমি আমার এন্টায়ার ইয়াতে, মানে তারা ওই যে আমি ঘুরতে যাব, কেন যাব, টাইম নষ্ট হবে, টাকা কেন খরচ করবো, এই টাকাটা দিয়ে হয়তো ওর ভালো একটা টিচার আরো একটা এডিশনাল ইয়াতে পাঠাবো। হ্যাঁ, মানে ঘুরতে যা ভালো খারাপ কিনা সেটার দ্বন্দ্বে যাচ্ছি না, মূল ইস্যুটা হচ্ছে যে হ্যাঁ বাচ্চার ভালোর জন্য প্যারেন্টসদের স্যাক্রিফাইসের থ্রুতে ওনারা যে ফাউন্ডেশনটা তৈরি করে দেয়। বাট এখন যেটা প্রবলেম, যেটা আপনার কথা থেকে চলে আসছে, মোবাইল অ্যান্ড সব কিছু মিলিয়ে তো এখন একটা ভয়ঙ্কর অবস্থা। প্যারেন্টিং তো মানে হোল ওয়ার্ল্ডেই প্যারেন্টিং তো খুব মানে মেসড আপ হয়ে গেছে মোস্ট প্রবাবলি। যাই হোক, আই হোপ মানে এখান থেকে কিছুটা ইন্সপিরেশন নিতে পারে মানুষজন যে ইউ ক্যান, মানে আপনি তো আর 100% পারফেক্ট হতে পারবেন না। হ্যাঁ, এখন যদি আপনি 6 ঘন্টা স্ক্রিন দিয়ে রাখেন, এটা আপনি ইউ আর টেকিং এ সুইসাইডাল ডিসিশন। মেক শিওর, আমার মেয়েও দেখে, মানে না যে আমি একদম সেইন্ট হয়ে গেছি, আমার মেয়েকে আমি স্ক্রিন দিচ্ছি না, টাইমের মধ্যে হাফ এন আওয়ার, আর সকালে স্কুল থেকে আসার পরে ঠিক আছে তুমি হাফ এন আওয়ার দেখো, রাতে হাফ এন আওয়ার, 1 ঘন্টা শেষ, এর বাইরে না। এবং বিগ স্ক্রিন, স্মল স্ক্রিন না, বিগ স্ক্রিনে আপনি ইউটিউব, নেটফ্লিক্স করে দেন। সো দ্য পয়েন্ট ইজ আমাদেরকে হয়তো ব্যালেন্স করতে হবে। পারফেক্টলি 100% আমরা কোনো জিনিস এক্সিকিউট করতে পারবো না, বাট দ্য পয়েন্ট ইজ রাইট, যে আমি যদি মনে করি আমি বাচ্চাকে ওইভাবে গ্রো করতে চাই, তাহলে তার ফাউন্ডেশন তৈরির জন্য যে স্যাক্রিফাইসটা, কম্প্রোমাইজটা আমার করা দরকার, আমাকে করতে হবে। অ্যাবসলিউটলি। ওয়েল, তো এরপরে যদি যাই আমরা যে তার ফাউন্ডেশনের পরের ফেজটা, আচ্ছা আমরা ওই চাইল্ডহুড থেকে একদম যদি আসি, যে তখনও তো মোহাম্মদ আলী ছোটবেলায় তো সেটা বাবা মার ভালোবাসার মধ্যে বড় হয়েছে, বাট তারপরে একটা সুন্দর ফেজ আছে, এটাকে বলে ইনোসেন্স অফ ইউথ, এবং একটা সেম টাইম আর স্ট্রাগলিং ফেজ, যেটাকে সে বলেছে যে ব্ল্যাক ইজ বিউটিফুল, নামটা দিয়েছে ব্ল্যাক ইজ বিউটিফুল। আচ্ছা, এটার জিনিসটা কি, ইনোসেন্স অফ ইউথ দিয়ে সে বলেছে যে তার বাবা মা যখন তাকে ভ্যালুগুলো শিখায়, এই যে গ্র্যাটিটিউড, আপনার গিভিং, সাপোর্টিভ, বাট আস্তে আস্তে ও যখন বড় হতে থাকে, ও একটা রিয়ালিটি এবং ড্রিম না বলে বলা যায় যে তার বাবা মার দেওয়া যেই মেসেজ এবং যে রিয়ালিটিটা সে ফিল করা শুরু করে, এটার মধ্যে একটা গ্যাপ সে দেখতে পায়। গ্যাপগুলো আমি আগেও বলেছি যে গ্যাপগুলো কিরকম, গ্যাপগুলো হচ্ছে সে যখন বড় হতে থাকে, সে একদিন নিউজ পেপারে
সে পত্রিকায় একটা দেখে যে পত্রিকা, তখন তো পেপার ইজ লাইক, আমি যদি ওই সময়ের কথা চিন্তা করি, মেইন মিডিয়াম টু কনজিউম নিউজ। ওই নিউজ পেপারের ফ্রন্ট পেজে দেখায় যে একটা ব্ল্যাক বুলিংয়ের শিকার হয়ে সে সুইসাইড করে, একটা কিশোর বালক, এবং তার ওই লাশের ছবি এবং তার লাশের উপরে একটা হোয়াইট মানুষের মেসেজ এরকম। এইটা ওকে অনেক নাড়া দেয় এবং ওর প্যারেন্টসকে গিয়ে জিজ্ঞাসা করে কেন এটা হচ্ছে। দেন আস্তে আস্তে ও যখন চোখ খুলতে থাকে ও বুঝতে থাকে যে ডিসক্রিমিনেশনগুলো, রেস্টুরেন্টস আলাদা, এডুকেশন এরিয়াটা আলাদা, এবং একটা সময় ওরা ওর মাথায় এটা আসে যে আসলে ব্ল্যাকদের তো আসলে কোনো হিরো নেই যে ওরা লুক আপ টু করবে, যে এই লাইফটা কেউ তারা চায় না। ব্ল্যাকরা চায় না যে আমি ব্ল্যাক হতে চাই, মানে তাদের লাইফের ইন্সপিরেশন কেউ নেই। তো আরও কিছু কোয়েশ্চেন তার মনে উদয় হয় যে জিসাস ক্রাইস্ট সে তো হোয়াইট, আপনার অ্যাঞ্জেল আর হোয়াইট। তারপর মজা করে বলে যে তার মাকে বলে যে আফ্রিকার যে ক্যারেক্টার টার্জান, যে হচ্ছে কিং অফ আফ্রিকান জঙ্গল, হি ইজ অলসো হোয়াইট। হ্যাঁ, তো আসলে এখানে কোনো ব্ল্যাক নেই যাকে তারা ইন্সপিরেশন হিসেবে দেখবে, এবং এই যে ইনোসেন্স অফ ভিউটা আসলে চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। তখন না আপনার মধ্যে, তখন আপনার ইনোসেন্ট জিনিসটা থাকে না, কারণ ইউ আর এন্টারিং ইনটু আ রিয়েল স্ট্রাগলিং ফেজ অফ ইউর লাইফ, দ্য স্ট্রাগল টু আপহোল্ড ইউর রাইটস, দ্য স্ট্রাগল টু আপহোল্ড ইউর ইমেজ, the struggle to have a proper fair assessment of the benefits that you are getting. ওদের যে কিছু স্টেট ছিল, ক্যান্টাকি, লুইভিল, মিসিসিপি, ওইখান থেকে নিউজ আসতে থাকে যে ব্ল্যাক আর বিগ অপ্রেসড, ব্ল্যাকদেরকে করা হচ্ছে, দমন করা হচ্ছে। হ্যাঁ, এবং আমেরিকা বলতে আসলে ইটস এ হোয়াইট আমেরিকা, ইটস নট আ, হ্যাঁ, এটা ইটস নট এ ইনক্লুসিভ আমেরিকা। সো ওর মোহাম্মদ আলীর মানে চাইল্ডহুডের বেড়ে ওঠা এবং ওইখান থেকে এই ইনোসেন্সটার ফেজ থেকে যখন সে গ্র্যাজুয়েট করতে থাকে, একটা অ্যাডাল্টহুডের দিকে সে যেতে থাকে, আমরা ওই যে ফটিকের গল্প যদি বলি, ওই সময়টা 14 বছর, ওই ট্রানজিশনের ফেজটা ওর জন্য একটু হৃদয় বিদারক। এবং এরকম একটা এক্সাম্পল আছে যে ও কোনো একটা রেস্টুরেন্টে আপনার পার্টি হচ্ছিল, সো পার্টি থেকে দে ওয়ার থ্রোন অ্যাওয়ে বিকজ হি ওয়াজ ব্ল্যাক। ওই পার্টিতেও তারা পার্টিসিপেট করতে পারেনি জাস্ট বিকজ দ্য স্কিন কালার। তো এখান থেকে গল্পের বা এই বইয়ের একটা ইন্টারেস্টিং ফেজে আমরা এন্টার করি, যেটাকে বলা হয় লাইফ ডিফাইনিং মোমেন্টস। ঠিক আছে, আই হ্যাড এ ভেরি গুড প্রোফাউন্ড, আমার একটা চাইল্ডহুড ছিল, ওইখান থেকে আমি ইনোসেন্স অফ ইউতে গিয়ে আমি বুঝতে পারতেছি যে না, ঠিক আছে, আমি ইনোসেন্ট বাট রিয়ালিটি ইজ ডিফারেন্ট, স্ট্রাগলিং আছে, স্ট্রাগলিংটা ইজ এ ভেরি রিয়েল স্ট্রাগলিং, এবং ইটস নট সামথিং যে আপনি এখন সাবান দিয়ে এটা সাদা করে ফেলবেন, এটা তো সলিউশন নেই, রাইট? বাট আপনি কালো ব্ল্যাক, ওইখান থেকে আপনাকে কিছু একটা বের করতে হবে, ইটস এ রিয়েল স্ট্রাগল। ওই জায়গা থেকে তার লাইফে he got a life-defining moments. So what was that life-defining moments? The life-defining moments was that মোহাম্মদ আলী একটা বাইসাইকেল কিনেছিল। তো ও ওই বাইসাইকেলটা ও আর ওর ফ্রেন্ড মিলে, ওর ফ্রেন্ডেরও বাইসাইকেল ছিল, ওরা চালাতো শহরে, ক্যান্টাকি, লুইভিলে ওরা ঘুরতো। তো একদিন হঠাৎ করে সে তার বাইসাইকেলটা যেখানে পার্ক করে, সে ওইখানে পার্ক করার অবস্থায় পাচ্ছিল না। তো না পেয়ে সে কাছের কোনো এক পুলিশ অফিসার মার্টিনের কাছে গেল, নাম ছিল মার্টিন, যে তুমি আমার একটা বাইসাইকেল দেখছো? তো তখন বলছিল যে আমি ওইখানে কোনো একটা এডিক্টেড একটা মানুষ, ওকে আমি এখান থেকে পাস হইতে দেখছি, সম্ভবত সে তোমার এটা মেরে দিচ্ছে, বাট হি ইজ ভেরি স্ট্রং, ডোন্ট মেস উইথ হিম। তখন সে বলছে আমি পাইলে ওরে একটা ঘুষি দিব, এরকম টাইপের কথা বলছে সে। তখন বলছে এসব কথা না বলে তুমি যদি কাজ করো তাইলে লাভ দিবে, কারণ এটা তুমি চাইলে ওরে ঘুষি দিতে পারো, খুব পাওয়ারফুল। তাহলে আমাকে কি করতে হবে? তুমি জিম জয়েন করতে পারো সন্ধ্যার পর, আমার পরে আমি জিমে ইনস্ট্রাক্টর, আমি বক্সিংও করে। দেন হি জয়েন দ্য জিম অ্যান্ড স্টার্টেড টু লার্ন বক্সিং, অ্যান্ড দিস ওয়াজ দ্য লাইফ ডিফাইনিং মোমেন্ট। ওয়াই? তারপর তাকে হচ্ছে
12 বছর বয়স, তারপর 18 বছর বয়স, তার 24, এরকম করে করে তার লাইফের ডিফারেন্ট ফেজে সে লোকাল চ্যাম্পিয়ন হয়, লোকাল থেকে ইন্টারন্যাশনাল, দেন 3 টাইম হেভিওয়েট চ্যাম্পিয়ন। মানে থাকে না যে আপনার লাইফে, আমি একটু আগে আপনাকে একদম শুরুতে ডেইলি স্টারের গল্প বলছিলাম, যে ডেইলি স্টারে জয়েন করার পর আমাকে আসলে পেছনে ফিরে তাকাতে হয়নি। দ্যাট ওয়াজ দ্য লাইফ ডিফাইনিং মোমেন্ট ফর মি। সো ওর ক্ষেত্রেও যেটা হয়েছে যে ওইটা বিল করার পর, মানে ওই অপরচুনিটিটা পাওয়ার পর, ওই ডিসিশনটা লাইফে নেওয়ার পর ওকে আর পিছনে ফেরত তাকাতে হয়নি। ওই যে তার লাইফে হি ইজ ভেরি গ্রেটফুল টু দ্যাট গাই মার্টিন। সো লাইফে লাইফ ডিফাইনিং মোমেন্ট ইজ নট সামথিং, আজকে আপনার সাথে আমার কনভারসেশনও কুড বি আ লাইফ ডিফাইনিং মোমেন্ট, যে আমি এখান থেকে সোহাগ ভাইয়ের সাথে কথা বলে আলোচনা থেকে এটা আসছে, এবং আমি আজকে এই অফিস থেকে, রকমারির অফিস থেকে বেরোয় আই ডিসাইডেড টু ডু দিস। It could change my life. Life defining moment could be reading a book. Even this book review session যারা শুনতেছে, এখান থেকেও কারো লাইফে অনেক ডিসিশন মেকিং এ একটা চেঞ্জ আসতে পারে। সো ওর জন্য লাইফ ডিফাইনিং মোমেন্টস হয়তো ছিল মিটিং দ্যাট পারসন অ্যান্ড লিসেনিং টু দ্যাট পারসন। তো ওর এই লাইফ ডিফাইনিং মোমেন্টের ফেজের সাথে মিল রেখে বলতে চাই যে আমার লাইফেও আমি বলছিলাম যে ডেইলি স্টারে জয়েন করা লাইফ ডিফাইনিং মোমেন্ট, নটরডেম কলেজ থেকে যখন স্ট্যান্ড করি ইট ওয়াজ এ লাইফ ডিফাইনিং মোমেন্ট। সো লাইফে সুযোগ আসবে, সামটাইমস ইউ হ্যাভ টু লুক ফর অপরচুনিটিস অ্যান্ড সামটাইমস ইউ হ্যাভ টু ট্রাস্ট অন ইউর মেন্টর। সো আমার কাছে মনে হচ্ছে দিস ইজ আ কি মেসেজ আমি সবাইকে দিতে চাই এই বইটার জায়গা থেকে, যে ওয়েট ফর দ্য লাইফ ডিফাইনিং মোমেন্ট। কারণ মোহাম্মদ আলীর এটা 12 বছর বয়সে সে একটা লাইফ ডিফাইনিং মোমেন্ট সে পেয়েছে, বাট 12 বছরের মধ্যেই তো ও পৃথিবীর আগলি জিনিসটাও দেখেছে। ঘর থেকে বেরোলে ব্ল্যাক ট্রিটমেন্ট, স্কুলের ট্রিটমেন্ট, খাবার খাওয়ার ট্রিটমেন্ট, আগলি পার্ট অলরেডি দেখা হয়ে গেছে। আগলি পার্ট দেখার পরও যে সে হি ডিডন্ট গিভ আপ অ্যান্ড হি গট দিস লাইফ ডিফাইনিং মোমেন্ট। এবং আমি মনে করি তার লাইফ ডিফাইনিং মোমেন্ট শুধু এটা না, খুব মজার বিষয় আরেকটু আগাই ওর লাইফে, ওর বক্সিং ক্যারিয়ারে ও যাকে গুরু মানত, আই জাস্ট ফরগট হিজ নেম। তো একদিন ও বক্সিংয়ে যাকে গুরু মানত তার একদিন খেলা ছিল, এবং খেলার পর ও মানুষকে অটোগ্রাফ দেয়। তো মোহাম্মদ আলী ওই মানুষটার সাথে দেখা করতে গেছিল অটোগ্রাফের জন্য, কিন্তু ওকে বাইরে দাঁড়া করায় রাখা হয়েছিল এবং অটোগ্রাফ শেষ পর্যন্ত সে পায়নি। আচ্ছা। এবং সে তাকে ওটা পাত্তাও দেয়। কয়েক বছর পর মোহাম্মদ আলী ডিফিটেড হিম ইন লোকাল একটা কম্পিটিশন and he finally said যে I'm sorry for doing that with you on that night. এখান থেকে মানে যে মোহাম্মদ আলীর লাইফে হি বিলিভস ইন স্পিরিচুয়ালিটি। ওর 6টা বিলিভ আছে, কোর বিলিভের উপর ও করে। তো ওইখানে ওর 6টা বিলিভের মধ্যে একটা কোর বিলিভ হচ্ছে রেসপেক্ট। তো একটা কথা বলে যে তোমাকে রেসপেক্ট করতে হবে মানুষকে, এবং 1964-এ ও ইসলাম ধর্ম গ্রহণ করে। তো ও আরেকটা কথা বলে যে আমার যে শুরুতে যেটা, যে ওর বক্সিং ক্যারিয়ার শেষ হওয়ার পরে ওর আসল ক্যারিয়ার শুরু হয়, এটা একটা কারণ ছিল। ও বলে যে ইসলামের অনেক লার্নিং অ্যান্ড ওর স্পিরিচুয়ালিটি যে ইভলভ করে, এটা ওর ব্যক্তিগত জীবনে এটা রিফ্লেক্টেড হয়। ও একটা কথা বলছিল যে অলওয়েজ ট্রাই টু কিপ দ্য পিপল ইন নিড ক্লোজার টু ইয়োর হার্ট। যারা খুব পুয়ার পিপল তাদেরকে হৃদয়ের কাছে রাখবা, তাহলে মনে রাখবা তুমি গডকে, আল্লাহকে তোমার হৃদয়ের কাছে রাখতেছো। ইটস এ ভেরি পাওয়ারফুল, যে অপ্রেস মানুষকে যদি তুমি তোমার কাছে থাকার, আমরা তো ইসলামে পড়ছি প্রতিবেশীর অধিকার, আত্মীয়র অধিকার। তো ও বলছে যে ওই গরিব ইয়েদের যদি তুমি যত বেশি ক্লোজ টু ইউর হার্টে রাখবা, গডকে ইউ আর কিপিং ক্লোজ টু ইউর হার্ট অ্যান্ড রেসপেক্ট। সো ওই লোকটা ওর সাথে যে বিহেভটা করেছে, ও এখন মোহাম্মদ আলীর কাছে, মোহাম্মদ আলীর কথা হচ্ছে ওইটার পর থেকে যখন যদি কেউ অটোগ্রাফের জন্য মোহাম্মদ আলীর কাছে আসে, সে কখনো কাউকে ফেরত পাঠায়নি। আনফর্চুনেটলি আমরা আমাদের দেশে দেখবো যে অনেকেই আছে অটোগ্রাফের জন্য টাকা চার্জ করে। আমাদের অনেক সেলিব্রিটি হচ্ছে দেশের বাইরে গিয়ে অটোগ্রাফ দিতে চাইলে চার্জ মানে, আমি জাস্ট বলতেছি। বাট এটা কিন্তু একটা বিশাল লার্নিং। একটা হেভিওয়েট চ্যাম্পিয়ন, সে একটা কথা বলছে তার বইতে, আর এই বইটা কিন্তু অ্যাকচুয়ালি সে আর তার মেয়ে হেনা আলী, তারা দুজন মিলে লিখেছে। তো হেনা তার বাবা সম্পর্কে বলছে যে আমার বাবা বলছে যে আমার কাছে কেউ অটোগ্রাফ চাবে এবং পাবে না, এটা হবে না। আই উইল মেক শিওর যারাই আসবে তাদের প্রত্যেককে আমি এন্টারটেইন করবো আমার যতটুকু ক্যাপাসিটিতে থাকে। কারণ এটা একটা মজার একটা ডায়লগ আছে এখানে, একটা ইন্টারেস্টিং কোট আছে যে when Muhammad Ali figured out
পিপল আর গুড নাম্বার অফ পিপল আর লুকিং আপ টু হিম। যখন আপনাকে এত মানুষ আপনাকে লুক আপ করবে, ইট মিনস ইউ আর ইনফ্লুয়েন্সিয়াল পিপল, অ্যান্ড ওয়েন ইউ বিকাম অ্যান ইনফ্লুয়েন্সিয়াল পার্সন, নাও ইউ শুড বিকাম রেসপন্সিবল। সো যখন আপনি একটা ইনফ্লুয়েন্সিয়াল পার্সন হবেন, when you become a powerful person, it means it's time for you to become more responsible. So এই যে respect, one of the 6 core value, I think this is something which actually help him to become who he is. He is widely respected. আমরা হয়তো পরের পার্টটাতে আসবো যে মোহাম্মদ আলী সেন্টার নিয়ে যদি কথা বলবো, বাট এখানে যদি আমি যদি একটু কতগুলো একদম লাইফ ডিফাইনিং মোমেন্ট বলি, একটা মোমেন্ট হচ্ছে সাইকেলের ইয়েটা, মার্টিনের সাথে দেখাটা, আরেকটা হচ্ছে এটাকে বলে কনভিকশন, সেকেন্ড ওয়ান অফ দ্য কোয়ালিটি, মানে কনফিডেন্স আর কনভিকশন দুইটাই আছে। কনফিডেন্সটা কি? কনফিডেন্সটা হচ্ছে বিলিভ ইন ইয়োরসেলফ। কনভিকশনটা কি? কনভিকশনটা হচ্ছে ইউ হ্যাভ দ্য কারেজ, you believe that you have the courage to actually believe in you despite people are putting doubt on your belief, even if you have the courage. So Muhammad Ali's মধ্যে by default ওর মা বলতো you are my confident child। এই যে বাবা মার কথাটা, তুমি তো কনফিডেন্ট, সুন্দর, কনফিডেন্টলি হেঁটে স্কুলে যেত, কথা বলতে পারতো না, রিডিং সমস্যা, ইয়ে সমস্যা, কিন্তু মা বলতো না তুমি কনফিডেন্ট, তুমি পারবা। কনভিকশনটা কি ছিল? ওই যে রেসলার যাকে মোহাম্মদ আলী হারিয়েছিল, তার বাবা ছিল কর্নারে দাঁড়ানো, রেসলিং ইয়ের কর্নারে, ইট ওয়াজ রিটেন যে ও হারাতে পারবে না, ইম্পসিবল, কারণ ওই লোকটা ইজ দ্য চ্যাম্পিয়ন অফ এনিথিং, এবং যে তাকে অটোগ্রাফি দেয়নি, দাঁড়া করায় রাখছে অ্যান্ড এভরিথিং, এবং ও খুব কাছে থেকে দেখেও বুঝছে যে না, একে হারানো আসলে সম্ভব না। বাট হি স্টার্টেড টু টেক দ্যাট ইয়ে যে ইম্পসিবল ইজ নাথিং, and he turned that confidence into conviction and he defeated that person. So that was a life defining moment, and ওইটার পরে কিন্তু সে হিরো হয়ে গেল, এবং তখন সে ক্যান্টাকি থেকে, লুইভিল থেকে বের হয়ে বিগার স্কেলে অলিম্পিকে চলে গেল, অলিম্পিকে পার্টিসিপেট করলো, দেন হেভিওয়েট হলো। তো আমার কাছে মনে হচ্ছে যে থাকে না যে আপনি ওই যে একটা এলাকার ফুটবলের চ্যাম্পিয়ন হলেন, এলাকা থেকে ন্যাশনাল, ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল, বাট ওর ক্ষেত্রে 3টা ভ্যালু বললাম আমি, রেসপেক্টের পরে বললাম কনফিডেন্স। বাট আমি ভ্যালুস গুলোতে যাওয়ার আগে ভাই আমি একটু ইন্টারাপ্ট না করে পারতেছি না, একটা কোয়েশ্চেন অনেকক্ষণ ধরে আমাকে পোক করতেছে, সেটা হলো যে বক্সিং মোস্ট অফ দ্য পিপল গেস ইট ইজ সামথিং ফিজিক্যাল, যে আমার অনেক ভালো মাসল আছে অ্যান্ড এই সেই আমার শারীরিক সক্ষমতা আছে, বাট আপনি যা কিছু বলেন এগুলো সব হচ্ছে কাইন্ড অফ নাথিং টু ডু উইথ ফিজিক্যাল থিং, মানে মোহাম্মদ আলী ওয়াজ লাইক আদার কিডস, তাই না? বাট এখানে যেটা বলতেছেন যে তার মধ্যে একটা রাগ তৈরি হলো, আমার সাইকেল নিয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, এখানে হচ্ছে আমাকে অটোগ্রাফ দিল না, সব তো মেন্টাল জিনিস। তাহলে আসলে মানুষের অ্যাবিলিটি কি কিভাবে তৈরি হয়? আচ্ছা, সো খুব এটা আপনি খুব ভালো একটা ইয়ে বলছেন, এবং এইটার জন্যই ওই 6টা ভ্যালুর মধ্যে আবার আরেকটা ভ্যালু আছে, হুইচ ইজ কল্ড ডেডিকেশন। ওকে, ডেডিকেশন, কমিটমেন্ট, যে জায়গাটা যে আমাকে, আচ্ছা প্রথম জিনিস হচ্ছে ওর মধ্যে তো একটা ট্রিগার করছিল ছোটবেলায়, দ্য ব্ল্যাক doesn't have any hero. Superman is white. তারপর পানি খেতে দেয়, হোয়াইট হাউসে যে আছে সে হোয়াইট, প্রেসিডেন্ট হোয়াইট, সুপারম্যান হোয়াইট, টার্জান হোয়াইট, সো দ্যাট ইজ নো হিরো ফর দ্য ব্ল্যাক। সো ওর মধ্যে ট্রিগার করছে সামহাউ ব্ল্যাক নিডস এ হিরো, আই ওয়ান্ট টু বি আ হিরো ফর দ্যাট। সো এখন আপনি যদি তাদের জন্য হিরো হইতে চান, হিরো হওয়া, সুপার হিরো হওয়া ইজ নট দ্যাট ইজি থিং। দের সুপার পাওয়ার লাগবে, ইটস নট সামথিং, ঠিক আছে আপনি আজকে বক্সিং চ্যাম্পিয়ন হয়ে গেছেন, হাউ ইউ বিকাম চ্যাম্পিয়ন, ইটস এ রেজাল্ট অফ ডেডিকেশন। নাও কামিং টু ইয়োর পয়েন্ট, ডেডিকেশন ওই জায়গাতে 4-5টা জিনিস আছে ওই ডেডিকেশন আন্ডারে। ওর খাবার, ফুড হ্যাবিট এন্টায়ারলি চেঞ্জ করতে হয়েছে, ওকে যেই পরিমাণ এক্সারসাইজ করতে হয়েছে মাসেল বিল্ডের ক্ষেত্রে, এবং যেই পরিমাণ টেম্পারমেন্ট অ্যান্ড ফোকাস রাখতে হয়েছে, ইটস আনথিঙ্কেবল, যে পরিমাণ ট্রেনিং এর মধ্যে যেতে। অ্যাবসলিউটলি। So mental strength era সম্ভব, absolutely. So that actually leads a very vital একটা ইয়ে বলছেন, that actually fundamentally is a boxer, and we are talking about values and the person Muhammad Ali. What about the boxer Muhammad Ali? So boxer Muhammad Ali কে কিন্তু ট্রিগার করছে ওই মানুষটা, rejection, not giving the autograph, that's a rejection. Now how you take rejection, that is also important. He turned that rejection into ফোর্থ ভ্যালু, বা যেটা আমরা বলি না শোককে শক্তিতে পরিণত করা, শোককে শক্তিতে পরিণত করা, আসলে মানে আসলে শোককে শক্তিতে পরিণত করছে সে।
এবং এবং সে যখন তাকে ডিফিট করার পর ওই লোকটা এত আপসেট ছিল, বাট তারপর হি অ্যাকচুয়ালি চেঞ্জ দ্যাট পারসন অ্যাজ ওয়েল। কেন? কারণ ওই অ্যারোগেন্ট মানুষটাও তার কাছে যে ক্ষমা চায় এবং ডিক্লেয়ার করে ইউ আর দ্য ট্রু চ্যাম্পিয়ন। তার মানে হি হ্যাড সামথিং ইন হিম, ইন হিজ পার্সোনালিটি, যে না ঠিক আছে আমার রিজেক্ট করছে এই জন্য আমি একদম ফিউরিয়াস হয়ে গেলাম, রিয়্যাক্ট করে ফেললাম, বড় সড়ো কথা বলে ফেললাম, তা না। হি ওয়াজ ওই এনার্জিটাকে সে ইউজ করছে নিজেকে বিল্ড করার জন্য। এক্স্যাক্টলি। তো ওইটা আমি মনে করি ইটস এ হিউজ কোয়ালিটি। তো ডেডিকেশনের জায়গাটা যদি আপনি দেখেন, যে আমরা ভ্যালুজ বললাম এতগুলো, যে ডেডিকেশনটা হচ্ছে এই যে বক্সার মোহাম্মদ আলী হাউ বিকাম এ হেভিওয়েট চ্যাম্পিয়ন, ওটা তো ভ্যালুজ দেওয়া হয়নি। যেটা বলছিলেন ইট নিডস মাসল, ইট নিডস you need a fighting ability and everything, the technical skill that actually requires a lot of time commitment, energy commitment, যেটা মেন্টাল ইস্যু আছে, মেন্টাল এনার্জি। এক্স্যাক্টলি। সো ওই জায়গাতে আমি আবারও বলছি, যে একটু রিপিট করছি, যে ওর ফুড হ্যাবিট চেঞ্জ করতে হয়েছে এন্টায়ারলি, ওকে অনেক টাইম দিতে হয়েছে ফর ফিজিক্যাল এক্সারসাইজ, টু ব্রিং ফোকাস, তার মেন্টাল স্ট্রেংথ, উইল পাওয়ার, এই অ্যাবিলিটিগুলোতে তাকে অনেক বেশি ফোকাস করতে হয়েছে। সো yes, it's started with like আমরা বললাম gratitude, respect, love, but at the end of the day it's also a dedication and commitment towards his goal, so help him to flourish. আপনার মানে childhood to the transition to adulthood, then become the legendary champion or the greatest champion. So this is the journey from childhood to champion, আপনি বলতে পারেন। রাইট। তো আমি যে কমেন্টটা তখন করলেন, যে সে যেরকম বলছে যে আমার আসল লাইফ তো হলো রিটায়ারমেন্টের পরে। কারেক্ট। তো তাহলে আমরা যদি একটু ওই দিকে যাই আস্তে করে, কারণ পুরো বইটা তো আসলে লম্বা জার্নি। ভেরি ইন্টারেস্টিং। আমরা ইনফ্যাক্ট এটা আমি বলবো যে দিস ইজ দ্য লাস্ট ফেজ হচ্ছে এই বইয়ের, যেটা শুরুতে সে বলেছিল যে মোহাম্মদ আলী, দ্য রিয়েল মোহাম্মদ আলী ওয়াজ এক্সপ্লোরড আফটার দ্য বক্সিং ক্যারিয়ার। ভেরি ইন্টারেস্টিং যে তুমি রিয়েল আলীকে বক্সিং রিংয়ে দেখো না, রিয়েল আলীকে দেখছো বক্সিং রিংয়ের বাইরে, তার ক্যারিয়ারের পরে। কেন? 1964-এ উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন, এবং তার বইয়ে একটা জায়গায় উনি পরিষ্কার বলেছে যে আমার লাইফে পরবর্তীতে I changed the religion, I changed the religion and the spirituality evolved. So এই কথাটা দিয়ে বোঝা যায়, এবং একটা জায়গায় বলে যে আমার লাইফ, later part of my life is a reflection of the teaching of Islam that I got and that shaped my life. তো ওই জায়গা থেকে সে আসলে কি করে, সে অপ্রেসড, এই যে ব্ল্যাকরা যে অপ্রেসড, তো তার অলওয়েজ একটা সফট কর্নার থাকে ফর দ্য পুয়ার পিপল। সো হিজ স্পিরিচুয়ালিটি ইভলভ। মোহাম্মদ আলী ফাউন্ডেশন হয়, যে ফাউন্ডেশন থেকে ড্রপ আউট ছেলে মেয়েদেরকে ওইখানে পড়ানো হয়, তার একটা ইনস্টিটিউশন আছে। ওই ইনস্টিটিউশনে আপনি অলওয়েজ চিন্তা করেন, আপনি অলওয়েজ ইউ থিঙ্ক অ্যাবাউট দ্য সাকসেসফুল পিপল, তাদেরকে আমরা বেশি বেশি নারিশ করি, রাইট? তাদেরকে আমরা প্রচার করি, আপলিফট করি, অ্যাওয়ার্ড দেই। বাট অ্যাবাউট অ্যাওয়ার্ডিং দ্য ড্রপ আউট their graduation program, best dropout student. So আপনি ওই স্কুলে ঢোকার ক্রাইটেরিয়া হচ্ছে ইউ হ্যাভ টু বি এ কলেজ ড্রপ আউট। আপনি ড্রপ আউট না হলে কলেজে যেতে পারতেছেন। আচ্ছা। সো হি বিল্ড দ্যাট ইনস্টিটিউশন কারণ হি ফেল্ট ফর দ্যাট। সো ইট ইজ কল্ড দ্য গিভিং নেচার, সাপোর্টিভ নেচার। তো রিয়েল মোহাম্মদ আলী ওয়াজ ভেরি কাইন্ড হার্টেড, ভেরি সাপোর্টিভ, ফিল ফর দ্য পিপল। যে উনি বলেছে যে ইফ ইউ কিপ দ্য পিপল ইন নিড ক্লোজার টু ইউর হার্ট, ইউ গোয়িং টু কিপ দ্য গড ক্লোজার টু ইউর হার্ট। সো এই কথাটা যতটা না উনি বলেছেন, ততটা উনি কাজ করে দেখিয়েছেন। আমরা হয়তো অনেকে বলি যে আমার মধ্যে এই ভ্যালুজ আছে, বাট হাউ ইউ কনভার্ট দিস ভ্যালুজ ইন্টু অ্যাকশন, দ্যাট ওয়াজ মাচ নিডেড। বাট এট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট আই ফেল্ট, আপনি যদি একটা জিনিস খেয়াল করে দেখেন, ইটস ভেরি ইন্টারেস্টিং। যতই ভ্যালুজ বলুন, 12 মাসের পরে কিন্তু একটা সার্টিফিকেট পায় উইথ ড্রপ আউটরা, তাদের মধ্যে কিন্তু সে একটা ওই যে গ্রোথ শব্দগুলো যেটা আমি শুরুতে বললাম, যে গ্রোথই সব না, এটার সাথে ভ্যালুজও থাকতে হবে। আবার তাদের মধ্যে কিন্তু ভ্যালুজগুলোর ইনজেক্ট করার মাধ্যমে কিন্তু গ্রোথটাও ঢুকিয়ে দিয়েছে। সো ইটস এ প্যাকেজ, ইটস নট অলওয়েজ, আমরা বলবো না যে একটাকে ছেড়ে আরেকটা না, দুটাকে মিলিয়ে ইট হ্যাজ টু কমপ্লিমেন্ট ইচ আদার, রাইট? সো ওইখানেই সে একটা বলেছে যে ট্রু সাকসেস লাইজ উইথ লিভ আপ টু ইয়োর পটেনশিয়াল উইদাউট কম্প্রোমাইজিং ইয়োর ভ্যালুজ। সো এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি মোহাম্মদ আলীর লাইফ এরিয়া, যে ঠিক আছে ওই যে সে বক্সিং এ যে ট্রু চ্যাম্পিয়ন, বাট ব্যক্তি জীবনেও ইজ এ চ্যাম্পিয়ন বিকজ হি ওয়াজ নট অ্যারোগেন্ট। He actually proved what he said after the boxing career is over.
ইভেন বক্সিং কিনা আগেও বোধ হয়, আমি যদিও ওনাকে নিয়ে আমার অনেক স্টাডি করা হয় নাই, বাট আমি যতদূর জেনেছিলাম ভিয়েতনাম ওয়ারের উনি এগেনস্টে ছিলেন, বিকজ তার দৃষ্টিতে সেটা ছিল একটা অপারেশন, যে কারণে তিনি যুদ্ধে যেতে অস্বীকৃতি জানান, এবং এর কারণে বোধহয় ওনাকে বক্সিং রিং থেকে 4 না 4.5 বছর বোধহয় আলাদা থাকতে হয়, তারপরে সে ওয়ার্ল্ড প্রিজনে জেলেও যেতে হয়, আমি ওটা শিওর না। তো ওইটা এগেইন তো মানে ওইটা রিফ্লেকশন অফ হোয়াট হি ওয়াজ ভেরি যে কনভিকশন, যেটা যে conviction is like you have the belief and you have the courage to stand by your belief despite people are against it. So the power of conviction actually helped him to stood by them. So ওর কথা ছিল যে if I don't stood by them, who is going to stood by those people? If I don't speak up, who is going to speak up? So he was courageous enough to speak up. So that was that is the nature of Muhammad Ali. আমরা হয়তো জানি he's a typical boxer, but yes, he's a champion there, but he's a true champion in his personal life as well. তো ভাইয়া অ্যাকচুয়ালি মানে ইটস এ ভেরি ইন্সপায়ারিং স্টোরি, কারণ এই শুধু বক্সিং না, মানে আমি আমার লাইফে মানে যাদেরকে দেখেছি খুব রিমার্কেবল কিছু করা, তাদের প্রত্যেকের চিন্তাধারার মধ্যে অসাধারণ কিছু জিনিসপত্র থাকে। ফর এক্সাম্পল সিলেটে একটা রেস্টুরেন্ট আছে 5 ভাই, অনেক পপুলার, অনেক মানুষ খেতে যায় এবং এক্সট্রিমলি চিপ। তো আমার ওইটার মালিকের সাথে নিজের ডিরেক্টলি কথা হয় নাই, বাট আমার যে প্রথম আলোর যে পিয়াস আছে, পিয়াস বললো যে ও কথা বলছিল ওই ওনারের সাথে, বলছে যে তার যে এত বিশাল থিঙ্কিংয়ের একটা জগৎ, সে নর্মাল একটা হোটেল চালায়, মানুষজন নর্মালি মনেই করবে না যে তার একটা এরকম বিশাল চিন্তার জগৎ আছে। এবং মানে এটা একটা আমি এরকম এক্সাম্পল বললাম, বাট এটা ট্রু যে কোনো লাইনে, সেটা বক্সার হোক, বিজনেস হোক, হোয়াট এভার, প্রত্যেকটা মানুষ যখন ওরকম রিমার্কেবল কিছু করে, ইম্প্যাক্টফুল কিছু করে, মাথায় রাখতে হবে তার মনোজগতের জায়গাটা ইজ কমপ্লিটলি ডিফারেন্ট, এবং ওইটা অ্যাকচুয়ালি বাদ বাকি সব কিছুকে গাইড করে, অ্যারেঞ্জ করে। অ্যাবসলিউটলি মানে আমার কাছে মনে হচ্ছে মোহাম্মদ আলী, আপনি যে এক্সাম্পলটা দিলেন না, মোহাম্মদ আলী ইজ এ পারফেক্ট এক্সাম্পল অফ দ্যাট মিক্স, রাইট? লাইক yes, you are materialistic জায়গায়, yes, you are becoming truly a champion, but humanity জায়গায়, the personal life এ, spirituality জায়গায়, and একটা ভালো কথা বলছে যে spiritual জিনিসগুলো it's evolved over time. So and his life influenced by the teachings of Islam. So I think a perfect blend and mix of an ideal person could be. আর আমি যদি একদম লাস্ট যেই ইয়েটা দিয়ে, কোটটা দিয়ে আমি শেষ করবো, যে ওই শুরুতে একটা কথা বলছে যে মেনি পিপলস বিল্ড হাউসেস বাট লিভিং ইন আ ব্রোকেন হোমস, ইটস ভেরি পাওয়ার। সো বাড়ি অনেক বানাচ্ছে, কিন্তু লিভিং ইন আ ব্রোকেন হোমস, সেপারেশন হতে পারে, লেস মেন্টাল কানেক্টিভিটি হতে পারে, আপনি ওয়েলদি হতে পারেন, আপনি রিচ হতে পারেন, বাট আপনি ওই যে উইদাউট ভ্যালুস, বা ফ্যামিলির মধ্যে কথাবার্তাই হয় না, ডাইনিং টেবিলে বসে একসাথে খাবার খান না, সকালবেলা একসাথে ব্রেকফাস্ট করেন না, এই জিনিসগুলো ইজ নট গোয়িং টু give you a mental state of peace and happiness. So yes, you need to be, you can build bigger houses living in a broken home. On the other hand, you can build small houses but living in a real very strong real sweet home. Sweet home, right? ওকে, না খুব চমৎকার আলোচনা হইলো, কারণ হচ্ছে যে ওভারঅল যে মেসেজটা, যে আমরা তো একটা দ্বন্দ্বের মধ্যে আছি, এদিকে আমার ম্যাটেরিয়ালিস্টিক গ্রোথ, বাট ওনার যে কথাটা, যে সেটা ভ্যালুকে ছেড়ে দিয়ে না, ভ্যালুকে সাথে রেখে, সো দুইটা মিলিয়ে একটা ব্যালেন্সড লাইফের যে আইডিয়াটা, সো ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল। তো ভাইয়া আমার আরেকটু প্রশ্ন আছে, সেই প্রশ্নটা হচ্ছে যে যেহেতু আমি আপনার সাথে যখন আমার কথা হচ্ছে কোন বই নিয়ে কথা বলবো, আপনি প্রথমে বলেছিলেন নেলসন ম্যান্ডেলার এ লং ওয়াক টু ফ্রিডম, তারপর আপনি চেঞ্জ করে এটাতে আসছেন। তো আমি যেটা কানেক্ট করেছি সেটা হচ্ছে ওটাও ছিল একটা বায়োগ্রাফি, এটাও বায়োগ্রাফি, তো মোস্ট প্রবলি আপনি বোধহয় বায়োগ্রাফি অনেক বেশি পড়েন, আমি জানি না। আর প্রশ্নটা হচ্ছে আমার যে এটা তো একটা বই যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল বই আপনার লাইফে, আপনি কিছু বই সাজেস্ট করবেন কিনা আমাদের দর্শকদের জন্য, যেগুলো আপনাকে অনেক বেশি নাড়া দিয়েছে আদার দ্যান দিস? আমি আসলে অনেস্টলি স্পিকিং কি আমি খুব বায়োগ্রাফিতে ফোকাস। এটা কেন? এটার আবার একটা কারণ আছে। আমার মেন্টর একটা কথা বলে যে লার্ন ফ্রম দেম হু হ্যাজ ডান ইট, যারা অলরেডি করেছে তাদের কাছ থেকে শিখো। রাইট। আচ্ছা, আবার লাইফে সব পার্সোনাল ডেভেলপমেন্টের বই পড়লেও
মানে আমার কাছে মনে হচ্ছে লাইফে একটু ইয়েও থাকা উচিত, স্পাইসও থাকা উচিত। It's not always have to be your life is always about personal development book. আমি কিন্তু শাহরুখ খানের বায়োগ্রাফি পড়েছি, ইটস এ ভেরি ইন্টারেস্টিং ওয়ান। না এটা মাস্ট, আমি একটু আগে এটাই বলেছি যে হোয়াটএভার, সেটা বক্সার হোক, একটা অভিনেতা হোক, একটা হোটেল মালিক হোক, কেম টু মুম্বাই উইদাউট এনি মানি, বন্ধুর বাসায় 2 রাত কাটিয়েছে, ফুটপাতে কাটিয়েছে, and that person is the owner of a big house called Mannat in front of the ocean. It's a very interesting story. এবং সেও কিন্তু he came from a Muslim family, তার বাবা পাকিস্তান ও মা পাকিস্তানের, বাবা দিল্লির। ওনাদের ফ্যামিলিতে ছোটবেলায় বাবা বই পড়তো, মা গান ইয়ে করতো, ভেরি নামাজ পড়তো। তো এই যে ফাউন্ডেশনের কথা বলতেছে, এটা কিন্তু আমাকে আসলে মানে অবশ্যই এখন একটা হচ্ছে আপনি ফিকশন নন ফিকশন আপনি এভাবে চিন্তা করেন, একটা ডেফিনেটলি একটা ইমাজিনেশন, তাই না? ফিকশন আপনি ইমাজিনেশন তো হচ্ছে কল্পনা, কল্পনার জগৎ কিন্তু ভালো লাগে শুনতে। এরকম কল্পনার জগতে রাজা রানী, কল্পনার জগতে আমাকে এরকম আসবে, রাজকুমার নিয়ে যাবে মেয়েকে, কল্পনা তো আপনি যে কোনো কিছুই করতে পারেন। বাট আমি আবার একটু কল্পনা জগৎ থেকে সামটাইমস আমি ইয়াতেই প্রেফার করি, বাস্তবতা, রিয়ালিটি। বাস্তবতাকে আরো যদি একদম রিয়েলি, আপনি এখন আমাকে একটা থিওরি বললেন, বাট ওই থিওরিটা যখন আমি একটা মানুষের জীবন থেকে ওইটা নেই, তখন না আমার ওই যে যেটা হচ্ছে আমার কনফিডেন্সটা আরো বেশি গ্রো করে। জানি এই মানুষটা, এই মোহাম্মদ আলীর ইয়ে থেকে কিন্তু থিওরিগুলোই কিন্তু রিফ্লেক্ট একটা মানুষের। সো আমি আসলে ইন্টারেস্টিংলি ওই অটো বায়োগ্রাফি এগুলোই সাজেস্ট করি। তারপরও আমার যেমন সৈয়দ মুস্তাফা, আপনি বায়োগ্রাফির মধ্যে একটা আপনার পছন্দের লিস্ট বলেন, কারণ লট অফ রিডার্স আর দেয়ার যারা বায়োগ্রাফি আমি আমার লাস্ট 2টা যদি বলি, একটা হচ্ছে পেপসিকোর সিইও ইন্দ্রাণী নই, কারণ আমি যেহেতু বিজনেস ব্যাকগ্রাউন্ডের একটু কর্পোরেট ইয়ে, আমার কাছে জাস্ট একটু জানার খুব আগ্রহ ছিল হাউ হি বিকাম আ সিইও অফ আ গ্লোবাল ব্র্যান্ড বিং আ ওমেন। ওনার চ্যালেঞ্জ এন্ড অবস্টাকল তো আরো বেশি। তা আমার কথা হচ্ছিল যে ওই ওমেন যদি সিইও হইতে পারে আমি পারবো না কেন? ইজ এ ভেরি বায়াস টাইপের কমেন্ট করলাম, বাট রিয়ালিটিতে বললাম যে তাদের চ্যালেঞ্জের ইয়েটা তো আরো একটু বেশি। আর আরেকটা হচ্ছে আপনার জো বাইডেন, জাস্ট মানে আমার একটু বোঝার ইয়ে ছিল, কারণ ওর আবার একটা খুব ভালো ফ্যামিলি ইয়ে আছে, যে ভেরি ইয়ে, তার ফ্যামিলি লাইফে ট্র্যাজেডি অনেক, ছেলে ক্র্যাশে মারা গেছে, অনেক মানে ওর কয়টা ছেলেই মারা গেছে ক্র্যাশে। এই ধরনের মেন্টাল ট্রমা থেকে হাউ সামওয়ান বিকাম ভাইস প্রেসিডেন্ট, মানে সামথিং ইজ ভেরি ইয়ে। তো এই ধরনের বইগুলো ট্রাই করতে পারেন। আর যদি একদম মন ভালো না থাকে, আমি বলবো যে এখনো আমি সৈয়দ মুস্তাফা আলীর রসগোল্লা, হ্যাঁ, তারপর স্যাটায়ার আবুল মনসুর আহমেদের গল্পগুচ্ছ, ওইটা আমি পড়ি। এগুলো শুধু মন খারাপ হলে পড়ি, স্যাটায়ারগুলো আমাকে অনেক হাসায়, কারণ লাইফে আমি মনে করি একটা সময় গিয়ে একটু হাসির খোরাকেরও দরকার আছে। তা তো বটেই। বাট অটোবায়োগ্রাফির ভিতরে যদি আপনার পছন্দের আরো 2-একটা লং ওয়াক টু ফ্রিডম, আমি ম্যারাডোনাটা পড়েছি। আচ্ছা, হ্যাঁ, একটা ম্যারাডোনাটা আবার একটা ডিফারেন্ট ইয়ে দেয়, একটা উচ্ছৃঙ্খল জীবনের মধ্যে থেকেও হাউ হি বিকাম সাকসেসফুল, ফুল অফ কন্ট্রোভার্সি, বাট আমি পজিটিভ জিনিসগুলো নেওয়ার চেষ্টা করেছি। কারণ দিন শেষে হ্যাঁ কন্ট্রোভার্সি তার ইয়েতে আছে, বাট ওর ওই পজিটিভ জিনিসগুলো নেওয়া, যে 10 ভাই বোনের পরিবারের মধ্যে থেকে ম্যারাডোনা রাতের বেলা বাসায় নাই, ওই মনে করেন দূরের কোথাও চলে গেছে খেলতে, ওর জুতা নাই, বাট হি ইজ দ্য ইয়ে অফ গোল্ডেন বুট পাইছে ওই বুয়েন্স আয়ার্সের শহরে আর্জেন্টিনায়। তো আরে সে তো ওইখান থেকে উঠে আসছে, যে ওই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে। সো রিসেন্টলি আমি মেসিটা কিনেছি, বাট মেসিটা আমার পড়া হয় নাই। তো আমার কাছে মনে হচ্ছে আর লিজেন্ডারি এই কয়টাই, আর অবভিয়াসলি নেলসন ম্যান্ডেলা তো আরো আগে পড়া। স্টিভ জবসেরটা পড়েন নাই? অবশ্যই পড়ছি, স্টিভ জবস সবার আগে পড়ছি। এবং আমার মনে আছে যে স্টিভ জবসেরটা আমি পড়ছি কারণ হচ্ছে ওর ওই যে হাউ টু গিভ এ প্রেজেন্টেশন, তো কর্পোরেটে সাকসেস হইতে হলে স্টিভ জবস পড়তে হবে। সো ইয়া, স্টিভ জবস এখন তো মাথায় আসতেছে। ঠিক আছে, সমস্যা নাই, আপনি দরকার আলাদাভাবে ঠান্ডা মাথায় চিন্তা করে একটা লিস্ট দিয়েন। তো কারণ আমাদের অটোবায়োগ্রাফি যারা পড়ে তাদের অনেকের একটা ইয়ে থাকে যে ভাই কোনটা কোনটা পড়া যেতে পারে। আপনি একটা যদি লিস্ট দেন তো ওটাকে আমরা একটা ব্লগ, আমি যেহেতু একটু স্পোর্টসের সাথে রিলেট করতে পারি, সো দ্যাটস ওয়াই স্পোর্টস এর ইয়ে, ওকে, বক্সিংটা তো একটা ইন্টারেস্টিং ইয়ে ছিল, বাট আপনি যেটা বলছেন ওটাও ট্রু, যে এই যে প্রফেশনের মধ্যে থেকেও যে আসলে
দেয়ার আর লট অফ মানে এই হিউম্যান বিংরা যে আসলে তাদের যে আদার একটা স্টোরি আছে, হাউ ই বিকাম ইন হিজ সাকসেসফুল ইন হিজ প্রফেশন, এটা আসলে ওই অটোবায়োগ্রাফি পড়লে হয়তো আপনি আরো বেশি ইয়ে করতে পারেন। রাইট। তো ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম। আমি লাস্ট একদম মানে রিয়েল লাস্ট সেটা হচ্ছে যে আপনার এনি মেসেজ টুয়ার্ডস আওয়ার ভিউয়ার্স, আপনার যদি লাস্ট কোনো মেসেজ থাকে। না, মেসেজটা হচ্ছে ভেরি সিম্পল। আমার কাছে মনে হয়েছে এই মোহাম্মদ আলীর জীবন আর আমরা যারা সাধারণ মানুষ, আমরা একটা মধ্যবিত্ত পরিবারের আমি ছেলে, আমার কাছে মনে হয়েছে যে নাথিং ইজ ইম্পসিবল। মোহাম্মদ আলীর এই পুরো লাইফটা একদম ছোটোবেলা থেকে তার বেড়ে ওঠা চ্যালেঞ্জ অ্যান্ড এভরিথিং, হ্যাঁ হয়তো আমাদের চ্যালেঞ্জ ডিফারেন্ট, বাট ওই চ্যালেঞ্জের মধ্যে ওই নেগেটিভিটির মধ্যে একটা মানুষ কীভাবে বড় হয় এবং সাকসেসফুল হয় তারই একটা রিফ্লেকশন হচ্ছে এই বইটা। তো আমার মেসেজ হবে যে চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করি, চ্যালেঞ্জগুলোকে অ্যাড্রেস করে দমে না গিয়ে সামনে গিয়ে যাই। আবার ওই একই কথা বলবো যে ট্রু সাকসেস লাইস ইন ফাইন্ডিং আউট দ্য potentials and live up to that potentials without compromising the values. গ্রেট, থ্যাংক ইউ ভাইয়া। তো দর্শক, আশা করি আপনাদের এই কনভারসেশন ভালো লেগেছে বা ভালো লাগবে। আর আমাদের যে ঘোষণাটা শুরুতে বলেছিলাম সেটা আবার বলছি যে এই পুরো কনভারসেশন থেকে আপনার যেটা টেক, আপনি যেটা এখান থেকে উপলব্ধি করলেন, ফিল করলেন, সেটা আপনাদের কমেন্টসে আপনারা লিখে জানাবেন, যেটা দ্বারা আরও যারা ভিউয়ার্স আছে তারাও উপকৃত হতে পারে। তো আমরা এই বই থেকে যা শুনলাম সেটা আমাদের নিজেদের জীবন উপলব্ধি এবং বাস্তবায়নের চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।